গণতন্ত্রে ফিরতে নির্বাচনই হবে প্রথম সংস্কার বলছে বিএনপি। পরাজয়ের ভয়েই সংস্কারে বাধা দিচ্ছে একটি দল, মত জামায়াতের। গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে নির্বাচনের মাধ্যমে, প্রথম ধাপ। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার। সমস্যা তৈরি করার চেষ্টা করবেন, বুঝতে হবে তারা সুষ্ঠু নির্বাচনে হলে হয়তো পরাজয়ের ভয় করছেন, অথবা বাস্তবি করে কেটে কুটে বাক্স ভর্তি করে আবার বিজয়ী হতে চান। জুলাই ঘোষণাপত্রের দাবিতে আজও বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধীদের গণসংযোগ। গণ অভ্যুত্থানের শহীদ আরও 6 মরদেহ শনাক্ত। দুর্নীতির অভিযোগে টিউলিপকে যে কোনো সময় মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করতে পারে যুক্তরাজ্য সরকার, দ্য টাইমসের প্রতিবেদন। সাতপন্থীদের ইজতেমা মাঠে ঢুকতে না দেওয়ার ঘোষণা জোবারপন্থীদের। সরকার সহায়তা করলে আন্দোলনের হুঁশিয়ারি। থামছে না চালের বাজারের অস্থিরতা, ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতা। অভিযোগের তীর রাইস মিল মালিকদের দিকে, সবজির স্বস্তি। উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি। বিপর্যস্ত জনজীবন। রোদ যত বাড়ে তাও ঠান্ডা, হাত পা হেভি ঠান্ডা লাগে। শীতের কারণে সকালবেলা যাত্রী নেই, ভাড়া বুড়া হয় না। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ে ছাই 55,000 একর, ক্ষতি প্রায় $150 বিলিয়ন। মৃতের সংখ্যা বেড়ে 10। সংবাদ সন্ধ্যায় শুনছিলেন টিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। এবার জানাবো বিস্তারিত। দেশের নতুন যাত্রায় প্রয়োজন অরাজনৈতিক ঐক্য। তরুণ মেধাবীদের সুযোগ সৃষ্টি করতে ক্রীড়াঙ্গন নিয়ে নতুনভাবে কাজ করবে বিএনপি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রে ফিরতে নির্বাচনী সংস্কার। আর বিএনপি নেতা নজরুল ইসলাম খান জানান, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো দূরত্ব তৈরি হয়নি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। বলেন, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো দূরত্ব তৈরি হয়নি। এমন কোনো দূরত্বর কিছু নাই। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক। দুপুরে 15 বছর যুক্তরাষ্ট্রে থাকা বিএনপির নেতৃবৃন্দের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, খালেদা জিয়ার বিদেশে যাত্রাকে কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার কথা চিন্তা করে, তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। এ সময় তিনি আরো বলেন, গণতন্ত্র ফেরাতে নির্বাচনী হবে প্রথম সংস্কার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়েছে, সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশে। বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, থাকবে। এখানে -2 কথা যারা বলে, এগুলো তাদের, অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না, আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। এদিন বিকেলে রাজধানীর মিরপুরে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় ক্রীড়া অঙ্গন দলীয়করণের কারণে বঞ্চিত হয়েছে দেশের মেধাবী তরুণরা। তিনি আরো বলেন, দেশের নতুন যাত্রায় প্রয়োজন অরাজনৈতিক ঐক্য। আমাদের সঙ্গে, আমাদের দলের সঙ্গে, আমাদের রাজনীতির সঙ্গে যে নির্মল বিনোদন, ক্রীড়া, সাংস্কৃতিক জগৎ, ক্রীড়াঙ্গন, এটার কিন্তু একটা ওতপ্রোত সম্পর্ক আছে। কালচারাল যে ডেভেলপমেন্ট, সেটা আমাদেরকে করতে হবে। তরুণরা যারা বিপথে না যায়, তারা যেন মাদক অন্যান্য যে অপরাধ জগতের সঙ্গে জড়িত না হয়, তারা যেন মাঠে আসে। তরুণ মেধাবীদের সুযোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সত্যিকার অর্থে সমৃদ্ধ ও আন্তরিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান বলেও জানান বিএনপি মহাসচিব। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে বিকেলে বঙ্গবন্ধু মেডিকেলে হামলায় আহত গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানকে দেখতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি রাজনীতি করতে হয়, তাহলে শেখ হাসিনাকে বিদায় করার প্রয়োজন ছিল না। রাজনীতি করতে চাইলে পরস্পরের প্রতি সম্মান রেখেই রাজনীতি করতে হবে। এ সময় তিনি গুটি কয়েক মানুষের কথায় নয়, দেশ জনগণের কথায় চালাতে হবে বলে উল্লেখ করেন। পরে ফারুক হাসানের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আমির খসরু।
এদিকে 24 ঘন্টার মধ্যে ফারুক হাসানের ওপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে নিম্ন আদালত ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আর জনমতকে রেসপেক্ট করতে হবে, সেটি আগামী দিন রাজনীতি আমরা চাই বাংলাদেশ। এবং জনগণের হচ্ছে শেষ কথা। আমরা কিছু লোক এখানে বলছি কিছু সিদ্ধান্ত নিয়ে এই দেশ চলবে না, জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে। জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করেছি না, তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার দাবি করছে, অন্যথায় যে বিচারক এদের জামিন দিয়েছে তার পদত্যাগের জন্য আমরা নিম্ন আদালত প্রয়োজনে ঘেরাও করব। জুলাই আন্দোলনে অংশীদার রাজনৈতিক দলগুলোকে বিভেদ ভুলে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। অত্যাবশ্যকীয় সংস্করণ শেষে শিগগিরই নির্বাচনের দাবিও জানান তিনি। শুক্রবার দুপুরে গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় জামায়াত সেক্রেটারি আরও বলেন, যারা সংস্কারে সহযোগিতা না করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা সুষ্ঠু নির্বাচনে পরাজয়ের ভয় করছেন, অথবা তারা জাল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। তিনি বলেন, জামায়াত ইসলাম ভোট চুরিতে বিশ্বাসী না, তাদের দলে এসব করার মতো কেউ নেই। একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ করতে চাই। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। প্রয়োজনীয় সংস্কার সেরে একটা অবাধ নির্বাচনের পরিবেশ তৈরিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করি। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি তরুণ প্রজন্মকে আটকে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শুক্রবার ভোলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি আন্দোলনের শহীদদের পরিবারের খোঁজ খবর নেন। এদিন বরিশালেও জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগ করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার বরিশালে 6 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়। নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শুরু হওয়া কর্মসূচিতে অংশ নেন নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু। বলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের স্বীকৃতির জন্যই নেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচি। সরকারের পক্ষ থেকে একটা ঘোষণাপত্র দরকার বা একটা সম্মতি দরকার, সমর্থন বা স্বীকৃতি দরকার। এই স্বীকৃতির জন্যই আমরা ঘোষণাপত্রের যে লিফলেট বিলি করার যে প্রোগ্রাম নিয়েছি, এটাই সরকার তো অলরেডি সম্মতি জানিয়েছে। এদিন ভোলায়ও জনসংযোগ করা হয়। অংশ নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি তরুণ প্রজন্মকে আটকে রাখতে পারবে না। বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথাও জানান তিনি। আগামীর এই নতুন বাংলাদেশে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছে, একটু কথা মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি কোনো অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। তাই আপনাদের প্রতি সংগ্রামী অনুরোধ, আগামীর এই বাংলাদেশে, আগামীর এই ভোলায় আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো যৌক্তিক দাবিতে আপসী মনোভাব দিয়ে রাজপথে থাকবেন, যৌক্তিক উপায়ে সকল দাবি উপস্থাপন করবেন। আপনাদের যে কোনো যৌক্তিক দাবিতে আমরা আপনাদের সাথে থাকবো। সে পর্যন্ত আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে, হয় লড়াইয়ের সংগ্রামে অথবা রাজপথের বিজয়। ইনকিলাব জিন্দাবাদ। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জসিম সহ অন্য শহীদের বাড়ি গিয়ে পরিবারের খোঁজ খবর নেন সার্জিস আলম। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সহ ভোলার সমন্বয়করা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আরও 6 বেওয়ারিশ লাশের সন্ধান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা।
জানা শাহবাগ থানা থেকে পাওয়া তথ্য বলছে এখনও ঢাকা মেডিকেলের হিমাগারে আছে 6 আন্দোলনকারীর মরদেহ, যা নিশ্চিত করেছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর। ময়নাতদন্তে এদের মধ্যে 5 জনের আঘাতে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। এ সময় কারো পরিবারের সদস্য মিসিং থাকলে 0162132418 দর্শক আমি আবারও বলে দিচ্ছি 0162132418 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের নেতারা। শাহবাগ থানা নিশ্চিত করেছে যে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। 5 জনের, এখানে যে 6টার মধ্যে 5 জনের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু, আর একজনের যে এনামুল তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজ উপর থেকে নিচে পড়ে মৃত্যু। আর মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে বলে তারা জানিয়েছে এবং মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক হিমাগারে সংরক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত সাবেক ওসি শাহ আলমের পালানোর ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে উত্তরা পূর্ব থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়। এদিকে অভিযুক্ত শাহ আলমকে আটক করতে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গেল 9 জানুয়ারি হত্যা মামলায় গ্রেফতার শাহ আলম উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যান। অভিযোগ উঠেছে হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেফতার করে হাজতখানায় না রেখে বর্তমান ওসির কক্ষে রাখা হয়েছিল। এই ঘটনায় দায়িত্ব অবহেলায় অভিযোগে এক এএসআইকে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে। এদিকে শাহ আলমকে দ্রুত গ্রেফতারের দাবিতে শুক্রবার উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করায় যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর জোরালো হয়েছে পদত্যাগের চাপ। তবে সরানোর কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও। হচ্ছে সম্ভাব্য প্রার্থীর তালিকাও। স্থানীয় সময় শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় দেশটির গণমাধ্যম দ্য টাইমস। এ নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট ও বাংলাদেশের পরমাণু পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে ব্যাপক চাপে রয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আর্থিক সেবা বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিষয়টি জোরালো হচ্ছে। টিউলিপ যদি পদত্যাগে বাধ্য হন তাহলে তার জায়গায় নতুন মন্ত্রী বসানোরও চিন্তা করছে তার দল লেবার পার্টি। স্থানীয় সময় শুক্রবার এমন তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। দ্য টাইমস বলছে টিউলিপের বিকল্প বিবেচনা করছেন স্যার কিয়ার স্টারমারের জ্যেষ্ঠ মিত্ররা। দুর্নীতির সম্পৃক্ততার কারণে টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হলে তার স্থলাভিষিক্ত প্রার্থী হিসেবে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন তারা। গেল সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর এথিক্স বিষয়ক পর্যবেক্ষণকারী সংস্থার কাছে নিজের বিরুদ্ধে প্রকাশ্যে তদন্তের দাবি জানানোর আগেই টিউলিপের বিকল্প প্রার্থীদের চিহ্নিত করেন কর্মকর্তারা। তবে স্টারমার বলছেন টিউলিপের উপর পূর্ণ আস্থা রয়েছে তার। এছাড়া টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকা তৈরির বিষয়টিকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন 10 নং ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র। তবে টাইমস এ বিষয়ে নিশ্চিত হতে পেরেছে যে স্টারমারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে টিউলিপের বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। গণমাধ্যমটি বলছে 10 নং ডাউনিং স্ট্রিটের জন্য টিউলিপের বিকল্প হিসেবে যাদের বিবেচনা করা হচ্ছে তাদের মধ্যে রয়েছে রাসেল রিভসের 2 মন্ত্রীর সহকারী। তারা হচ্ছেন অ্যালিস্টার স্টারথান ও ইমোজেন ওয়াকার। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। তাবলিগের সাতপন্থীদের টঙ্গী ইজতেমা মাঠে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে জোবারপন্থীরা। একই সাথে কাকরাইল মসজিদেও তাদের ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার বায়তুল মোকাররমে
জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন আলেম ওলামা পন্থীরা। সরকার কোনোভাবে সাতপন্থীদের সুযোগ দিলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। এ সময় টঙ্গীতে সাতপন্থীদের হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিও জানান তারা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। 2017 সালে বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধালভির একটি বক্তব্য ঘিরে শুরু হওয়া বিরোধে দুই ভাগে বিভক্ত হয় তাবলিগ জামাত। এরপর 2018 সালে দুই পক্ষের সংঘর্ষের পর দুই পর্বে দুই গ্রুপ ইজতেমা করে আসছে। তবে গেল বছর 18 ডিসেম্বর দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় এবার আরও বিভক্তি প্রকট হয়। শুক্রবার টঙ্গীতে হামলায় জড়িতদের বিচারের দাবিতে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে তাবলিগ জামাতের অপর অংশটি। এ সময় আগামীতে সাতপন্থীদের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ ও কাকরাইল মসজিদে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন বক্তারা। এদেশে কাদিয়ানি কাজ করতেছে, এদেশে মাঝভান্ডারি কাজ করতেছে। আমরা তো তোমাদের বাধা দেই না, কিন্তু কাজ করবা কাদিয়ানি আর মাঝভান্ডারির মতো। কাকরাইল আর ইজতেমার ময়দানকে ব্যবহার করবা, আর একদিনের জন্য দেওয়া হবে না। আগামীতে সরকার সাতপন্থীদের কোন রকম সহযোগিতা করে ইজতেমা করার অনুমতি দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। আমাদের দেশে মসজিদগুলো আমাদের হাতে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল মসজিদে শুধু একমাত্র ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাকবীর চলবে, আর কোন তাকবীর চলতে দেওয়া হবে না। পরে মিছিল নিয়ে বের হয় মাওলানা জুবায়েরপন্থীরা। মিছিলটি পল্টন, বিজয়নগর, কাকরাইল মোড় ঘুরে মালিবাগে গিয়ে শেষ হয়। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ধানের ভরা মৌসুমে বাজারে বেড়েছে চালের দাম। বৃদ্ধির তালিকায় রয়েছে নাজিরশাইল ও মিনিকেট। এদিকে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করলেও সাময়িক মজুতদারিকে দায়ী করছেন বাণিজ্য উপদেষ্টা। প্রতি সপ্তাহে চালের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে যথেষ্ট যোগান থাকায় অনেকটাই কম শীতকালীন শাকসবজির দাম। সপ্তাহের বাজার পরিস্থিতি জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। দেশ জুড়ে চলছে আমনের ভরা মৌসুম। বাজারে রয়েছে যথেষ্ট চালের যোগান, তবে দাম কমার পরিবর্তে অযৌক্তিকভাবে বাড়ছে আতপ, নাজিরশাইল ও মিনিকেটের দাম। প্রতি সপ্তাহে চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ কারণ বাজারের ব্যবসায়ীরা বলছেন, মজুত করে কারসাজি করছেন রাইস মিলের মালিকেরা। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, কেন চালের দাম বাড়বে? বাড়ার কোনো প্রশ্ন উঠে না। এটা সরকার যদি ভালো মতন ক্ষতি দেখে, যেখানে বড় বড় মেল চাতাল আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, ওইখানে যাক। আমরা সত্যি বলতে কাস্টমারদের কাছে যখন দাম বলি, তারা বলতেছে আপনি মানে তারা কনফিউজ, আপনারা কি বলতেছেন 74 টাকা, 76 টাকা, 75 টাকা করে, যে অরিজিনাল এক নম্বরটা, আর এখন বলেন কি আপনারা 80 টাকা। চালের অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে অস্বস্তিতে রয়েছে ক্রেতারা। গত মাসে নিচে এক রেট, এখন এবার আইসা দেখতেছি যে আপনার বস্তা প্রতি 400 টাকা 500 টাকা বেড়ে গেছে। যত সব সমস্যা তো আমাদের, যত ওনাদের তো কোনো সমস্যা নাই। 20 দিন আগে চাল কিনছি, এক বস্তা চাল কিনছি, তখন মনে হয় 3400 টাকা কিনছে, আর এখন হচ্ছে এক বস্তা চাল 60,000 টাকা। এক বস্তা চাউল বাড়ছে 600 টাকা। এদিকে অনেকটাই কমেছে শীতকালীন শাকসবজির দাম। 15-20 টাকা কেজিতে মিলছে বেশিরভাগ সবজি। এতে বাজার করে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, সামনের দিনে আরো কমে আসতে পারে দাম। ফুলকপি 10 টাকা 20 টাকা পিস, তারপরে সিম 30 থেকে 45 টাকার ভিতরে পাইতেছে, টমেটো 50-60 টাকার ভিতরে আইসা পড়ছে। আলু, নতুন আলু যেগুলো শীতের সবজি, টমেটো আলু বিশেষ করে, এগুলা ভরপুর আসতেছে, আরো আসবে, আরো দাম কমবে। বাজারে সব পণ্য আমদানি আছে থাকার কারণে মানে আপনার সবজির দামটা বর্তমানে কিন্তু কম। তবে চাল, ডাল, তেল সহ নিত্য পণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চান সাধারণ মানুষ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আমরা সংবাদ সন্ধ্যায় আছি। দর্শক, ছুটির দিন হওয়ায় বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বেচাকেনাও বেশ ভালোই। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং বেচা কেনা নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জি, যেমনটি বলছি না, আসলে আমরা এই মুহূর্তে আছি রাজধানীর
যে বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলার স্টলগুলোর সামনে, এবং আমরা ঘুরে ঘুরে আসলে দেখছি বাণিজ্য মেলা আজকে পরিস্থিতি যদি একটু জানার চেষ্টা করি। আমরা অন্যান্য দিন অর্থাৎ 1 তারিখ থেকে কিন্তু বাণিজ্য মেলা শুরু হয়েছে, এবং সেই তুলনায় কিন্তু আজকে শুক্রবার হওয়ায় বাণিজ্য মেলার অন্যান্য সময়ের তুলনায় ভিড় অনেকটাই বেড়েছে। এবং যে মেলা কর্তৃপক্ষের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী গত 9 দিনে মোট 3,25,000 যে দর্শনার্থী তারা এই যে স্টলগুলো ভিজিট করেছে, এবং সেই সাথে 70% অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে। আপনারা জানেন যে এবারে কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি যে অনলাইনে টিকিট কেনা বেচা চলছে। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, এইবার মেলায় মোট 367টি স্টল কিন্তু এখানে রয়েছে, এবং তার মধ্যে যদি আমরা বলে রাখি, বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে শোপিস, খাওয়ার দোকান, শপিং থেকে শুরু করে সব দিক থেকে কিন্তু এবার সবচেয়ে বেশি যে স্টলগুলো সেগুলো কিন্তু সাজানো হয়েছে। বিশেষ করে গতবারের মতো কিন্তু এবারে ভিন্নতা খুব কম লক্ষ্য করা যাচ্ছে, তবে অনলাইনগুলো সবচেয়ে বেশি এবার অ্যাক্টিভ হয়েছে। এবং সবকিছু মিলে যদি আমরা এখানে আজকে যে ভোগান্তি, সেই ভোগান্তির মধ্যে কিন্তু ছিল সেটি হচ্ছে এখানে অনলাইন যে টিকিট কেনার ক্ষেত্রে যেমন ভোগান্তি কম ছিল, কিন্তু শুক্রবার হওয়ার কারণে যখন জনসংখ্যা বেশি ছিল, সেক্ষেত্রে কিন্তু টিকিট পেতে অনেকে ভোগান্তিতে পোহাতে হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং অন্যান্য কেনা বেচার দিক থেকে দর্শনার্থী বেশি, এবং সেই সাথে মানুষের সাশ্রয়ের মধ্যে রয়েছে বলেও আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল যে চল বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলা থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাদাত নিশাত। পৌষের শেষে সারা দেশেই জেঁকে বসেছে শীত। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.3 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটে। অনেকটাই বিপর্যস্ত জনজীবন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোবার রিপোর্ট। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট বরাবরই বেশি। শুক্রবার সকাল 9টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের গতিবেগ ঘন্টায় 8 থেকে 9 কিলোমিটার। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। গরম কাপড়ে জড়সড় হয়ে কাজে আসলেও যাত্রী পাচ্ছেন না চালকরা। এতটা শীত পড়ছে যে আমরা ওইখান থেকে আসতে পারতেছি না, বা গাড়ি চালানো যাচ্ছে না। শীতের কারণে সকালবেলা যাত্রী নেই, ভাড়া পুরো হয় না। আগে 500 টাকা ভাড়া মারতাম, এখন 200 টাকাও ভাড়া হয় না। পঞ্চগড়ে যে এত শীত, বাইক চালানোর কোনো অবস্থানই নেই। চাঁপাইনবাবগঞ্জে বইছে হিমেল হাওয়া। আগুন জ্বালিয়ে কনকনে ঠান্ডায় উষ্ণতা পেতে জড়ো হতে দেখা গেছে অনেককে। সকাল থেকেই জমজমাট ভাপা পিঠার দোকানও। এদিকে জয়পুরহাটেও বেড়েছে শীতের প্রকোপ। তীব্র শীত উপেক্ষা করেও জীবিকার তাগিদে সকাল থেকেই মাঠে কাজ করছেন কৃষকরা। 2-4টা সিরাধুরা কাপড় পিনতে আসে আলু তুলছে, আর এই তো ঠান্ডা, কম্বল নাই, কাপড় নাই, কিচ্ছু নাই। গরিব মানুষ আমরা কি করবো? ভোর থেকে শীতের মধ্যে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। একই চিত্র নওগাঁতে। সূর্য উঠলেও কমেনি ঠান্ডা। কষ্টে পড়েছেন শ্রমজীবীরা। রোদ যতই বাড়ে তাও ঠান্ডা, হাত পা হেভি ঠান্ডা লাগে। মোটামুটি বাতাসের কারণে শীত বেশি পড়ছে। প্রচন্ড শীত আমাদের এখানে, বা এখানে শীতের কারণে ভাড়া পুরা খুব কম হচ্ছে, ভাড়া ভুতা হচ্ছে না। শীত নিবারণে সবাইকে সামর্থ্য অনুযায়ী অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।